হ্যালো ভিউয়ার্স, স্টাডি সেন্টার বিডিএর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ হাসান শাকিল আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো যাদের পার্ট 1 ভালো লাগছে তারা অবশ্যই আমার এই পার্ট 2 ভিডিওটি দেখবেন, কারণ পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও মিলেই কিন্তু আপনাদের সৃজনশীল কোশ্চেন, অ্যাডমিশন কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন কমন পাবেন। আজকে আমি শুরু করার কথা ছিল আপনাদের এখান থেকে, অভিকর্ষ বল দ্বারা সম্পূর্ণ কাজ। আসলে আমার এই টার্গেট লাইটের দিকে আপনারা খেয়াল রাখবেন, হয়তো আমি পানি পান করার জন্য একটু এদিকে গেলেও আমি টার্গেট লাইট কিন্তু ঠিক রাখবো। ওকে, তো আসলে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে যদি ক্লিক করে রাখেন আমার ভিডিও কিন্তু আপনাদের কাছে প্রথম পৌঁছিয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সমস্যাগুলো কিন্তু কমেন্টসে জানাবেন, কারণ আমি হয়তোবা মেসেঞ্জার এবং এসএমএস কিন্তু চেক করার টাইম পাই না এবং করিও না। আপনারা কিন্তু কমেন্টসগুলো দিবেন এবং আমি কমেন্টস কিন্তু চেক করি আমি রেগুলার। ওকে, তো আসুন দেখি আমরা। বলছে অভিকর্ষ বল দ্বারা সম্পন্ন কাজ। মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় তো 6 অধ্যায় আছে, এর পরের অধ্যায়ে আমি ওইটা কিন্তু আলোচনা করবো এর পরে, আপনারা ওই সময় দেখবেন। এখন আপাতত দেখেন আপনাদের যেসব সূত্র আছে, মহাকর্ষ সূত্র বলুন বা যাই বলুন, এগুলো কিন্তু আপনাদের জানার কথা, তো ওইটা দিয়ে কিন্তু হবে। দেখেন, আর ভাষা কিন্তু ছবির মতো, ছবি যা যা দেখবেন এটাই হচ্ছে ভাষা। দেখেন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি, এটা বড় হাতের এম, তার মানে এটা পৃথিবীর ভর, আর এটা এ বস্তু, বি বস্তু, সি বস্তু, আর এখানে মনে করি পি। তার মানে দেখেন এ থেকে সি। এবার আসেন এখানে একটা কিন্তু বোঝার বিষয় আছে, কিন্তু এতক্ষণ কিন্তু আমরা সব পড়ছিলাম, দেখেন বল এইদিকে আরও কিন্তু এইদিকে, এতক্ষণ করছিলাম কিন্তু এরকম আমরা কিন্তু আলোচনা করেছিলাম, এবং কোণের মান যদি একই দিকে হয় কোণের মান হয় কি 0 ডিগ্রি। আর দেখেন এবার কিন্তু ডিআর কি দূরত্ব, মানে আর বল কিন্তু এবার এইদিকে। তাহলে দেখেন এবার কিন্তু কোণের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কত হবে বলেন, মনে করতে থাকেন, আস্তে আস্তে আসি বলবো। তাহলে দেখেন এ বি এর দূরত্ব আর বিসি এর দূরত্ব ছোট ক্ষুদ্র ডিআর ধরি। এখন দেখেন এ বল কিন্তু প্রয়োগ করা হচ্ছে বি থেকে এ এর দিকে, আর পৃথিবীর ভর বড় হাতের এম, আর কোনো বস্তুর যদি ভর আমরা ধরি তাহলে সেটা ছোট হাতের এম আমরা জানি। এখন দেখেন যে মহাকর্ষীয় যে সূত্র আছে, সূত্র থেকে আমরা লিখতে পারি কি, বল F = G, পৃথিবীর ভর, আমার ভর বা বস্তুর ভর বাই আর স্কয়ার। দেখেন তো লেখা যায় কিনা, এই যে আমি লিখছি F = G/m/r²। ওকে, এবার দেখেন আবার আপনারা জানেন যে যদি কাজ, মানে একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, যদি সরণ হয়, দেখেন সরণ তো হয়েছে আর ডিআর ক্ষুদ্র সরণ যার দূরত্ব, তাহলে কি কাজ সম্পূর্ণ হবে? হ্যাঁ, অবশ্যই কাজ সম্পূর্ণ হবে, আমি কিন্তু আগেই বলেছি। তাহলে দেখেন ডিডব্লিউ সমান আপনারা জানেন এফ ডিআর লেখা যায়। এখন যেহেতু ডট গুণনের এখান থেকে আপনি সহজেই কিন্তু লিখতে পারবেন এফ ডিআর কস থিটা। দেখেন তো লিখতে পারবেন না? এবার আসুন কোশ্চেন, এতদূর আপনাদের কোনো সমস্যা নাই আমি জানি, সমস্যা এই জায়গাতে যে 180 ডিগ্রি কোথা থেকে এসছে। শোনে না, এই জন্য আমি আগেই বলছিলাম যে এফ এবং আর কিন্তু যখন একই দিকে যাচ্ছে তখন হচ্ছে 0 ডিগ্রি কোণ, আর দেখেন এবার কিন্তু বিপরীত দিকে, এই জন্য 180 ডিগ্রি। ওকে, এখন cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, এই যে এইটার মান হচ্ছে কত, -1 কিন্তু। ওকে, তাহলে দেখেন -fdr, এবং f এর মান কত ছিল, এই যে f এর মান এই জায়গাতে পুট করেন, তাহলে দেখেন G/m/r²dr। এখন দেখেন আপনার অ্যাকচুয়ালি যদি কাজ পেতে হয় তাহলে আমরা কি কাজ করি, ইন্টিগ্রেশন করি, তাই না? এখন দেখেন আপনার টোটাল সরাচ্ছে, দেখেন এটা যদি, এটা কিন্তু আর দূরত্বটা, ডিআর কতটুকু, ডিআর কিন্তু এতটুকু, এই যে দেখেন ডিআর কিন্তু এতটুকু, ডিআর ওকে, ডিআর কিন্তু এতটুকু। তাহলে দেখেন আপনার সরাচ্ছে কিন্তু, দেখেন এই ছোট ক্ষুদ্রতম দূরত্ব, মানে এ বি থেকে কিন্তু সি পর্যন্ত কিন্তু সরে যাচ্ছে, বি থেকে সি। তাহলে দেখেন দূরত্বটা কিন্তু আপনার হচ্ছে এইটা, তাহলে আপনার কাজের পরিমাণ বের করতে হবে এইখান থেকে এইখানে, মানে ডিআর যে ক্ষুদ্র ক্ষুদ্র যে এই দেখেন ডিআর, এই যে ডিআর আছে, তার মানে কি পরিমাণ কাজ আপনার করতে হবে, এই বি থেকে সি এর মানটা কিন্তু ভ্যালুটা বের করা লাগবে, মানে কতটুকু দূরত্ব কাজ। তাহলে দেখেন যদি আমরা লিখতে পারি, এটা আমরা কি জানি, লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট,
তাহলে দেখেন R1 ইকুয়াল টু কিন্তু লেখা যায় RB আর R2 লেখা যায় RC। তাহলে দেখেন এটা কিন্তু আপার লিমিট বলতে শেষে, এই যে শেষে, আর লোয়ার লিমিট বলতে এই যে এটা। এখন দেখেন তাহলে আপনারা লিখতে পারেন কি, যেহেতু DR আছে তাহলে শুধু R কে রাখবেন ভিতরে আর বাদ বাকি গুলোকে কনস্ট্যান্ট গুলোকে এই পারেন। তাহলে দেখেন GMM লিখছেন, R স্কয়ার লিখলেন 1/R স্কয়ার। এখন দেখেন আপনারা তো এটা হয়তো জানার কিন্তু কথা, 1/R স্কয়ার কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন কি হয় DR এর সাপেক্ষে, আপনার এইটা মানে কি বলেন তো, 1/R স্কয়ার মানে এটা লেখা যায় 1/-2 লেখা তো যায়, আর ইন্টিগ্রেশনের নিয়ম কি +1 করে এখান থেকে কত হয় -1 হয়, এই যে -1 নিচে যায়, তাই কিনা দেখেন কিন্তু, হ্যাঁ তাই, অবশ্যই তাই। আর যাদের সমস্যা আছে তারা পার্সোনালি ভাবে আমাকে নক করবেন। তাহলে এটা লেখা যায় কি -1/R, এই যে মাইনাস, আর আপনারা এবার লিমিট দেন RC আর RB। এই যে আমি কিন্তু একবারই লিখে দিয়েছিলাম, এই যে -1/R RB RC। এখন আপনি আপার ভ্যালু, এই যে আপার ভ্যালু পুট করবেন আর হচ্ছে লোয়ার ভ্যালু পুট করবেন। দেখেন যখন আপনি আপার ভ্যালু পুট করবেন -1/RC হয়, আর এই যে মাইনাস মানে হচ্ছে প্লাস, এবং দেখেন সূত্রের মাইনাস যেটা আপনার আছে আর হচ্ছে এই মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, আর এই যে মাইনাস, তাহলে এই যে -1/RB। এখানে কি কারণ বুঝতে সমস্যা আছে? আশা করি নেই। আপনি কি আপার লিমিট প্রথমে পুট করবেন, তারপর লোয়ার লিমিট পুট করবেন। ওকে, সূত্র কিন্তু কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কিন্তু এই সূত্রটা মাইনাস, আর এই দেখবেন কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে। তাহলে দেখেন অ্যাকচুয়ালি আপনার সূত্রটা তাহলে দাঁড়াচ্ছে কি GMM ইন্টু 1/RC মাইনাস 1/RB। এখন দেখেন এখানে যদি একটা কোশ্চেন আমি যদি আপনাদেরকে বলি, এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, দেখেন এখানে যদি আপনার আসেন যে ধরেন RB গ্রেটার RC, RBর মানটা যদি বড় হয় RC থেকে, তখন আপনার কি হবে, এইট হয়ে যাবে কি নেগলিজিবল, বাদ চলে যাবে। তখন আপনার দেখেন তো মানটা আসে কি, দেখেন যদি হয় RBটা যদি বড় হয় RC থেকে, তখন আপনার দেখেন অ্যাকচুয়ালি মানটা তাহলে আসে কি, বলেন RB যদি বড় হয় RC থেকে, যদি RBটা বড় হয় তখন আপনার মানটা আসবে কি, এই মানটা। আর হচ্ছে RC যদি বড় হয়, আর RC যদি বড় হয় RB থেকে, তখন আপনার এই মানটা আসবে কি বলেন। মুছে দিই আমি একটু দেখেন, আপনাদের আমি কয়েক সেকেন্ড সময় দিই, আমি একটু পানি পান করে নিই, আপনারা ভাবেন এই দুইটা একটু। দেখেন RB যদি বড় হয় RC থেকে, এবং RC যদি বড় হয় RB থেকে, তখন কি আসবে দেখেন, দুইটা ফ্যাক্টর এখানে কাজ করছে। RB যদি বড় হয় তাহলে দেখেন RBটা যদি বড় হয়, RB যদি বড় হয়, দেখেন তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখেন, এইটার মান যদি বড় হয়, সাপোজ আপনি হচ্ছে একটা জিনিসকে ভাগ করবেন 1/5 দিয়ে, আর একটা জিনিসকে ভাগ করবেন 1/100 দিয়ে, দেখেন তো কোনটার মান আপনি বলেন তো বড় হবে, কোনটার, এটা নিশ্চয়ই বড় হবে, আর এটা হবে ছোট। তাহলে দেখেন তো এই RB যদি বড় হয় তাহলে এটা কিন্তু আছে নিচে, তাহলে বড় সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে হচ্ছে, এটাকে 1 কে ভাগ করতে হচ্ছে। আর এখানে দেখেন আপনার 1/RC, এই RC এর মানটা যদি ছোট হয় তাহলে দেখেন তো এই মানটা কিন্তু বড় হবে অ্যাকচুয়ালি, মানে আপনার উপরে লব যদি সমান হয়, নিচে হর যার বড় সে কিন্তু হবে ছোট। তাহলে দেখেন তো RB যদি বড় হয় তাহলে দেখেন আপনার এই মানটা কিন্তু আর থাকবে না, বাদ হয়ে যাবে, তখন আপনার কি আসে দেখেন, তখন কিন্তু প্লাস মান হয়ে যায়, কিন্তু এই জায়গাতে যে মান পাবেন আপনি প্লাস পাবেন কিন্তু। তাহলে অবশ্যই এই কাজটা হবে কি কাজ, ধনাত্মক কাজ। এটা কিন্তু আপনার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর তাহলে অনুরূপভাবে সেম এটা হবে কি ঋণাত্মক কাজ, তাই কি না? হ্যাঁ, এটা হবে ঋণাত্মক কাজ। এখন আসেন এখানে আর একটু আপনাদের বোঝার আছে, এটা হচ্ছে মুছে দেই আমি। দেখেন আপনার এখানে কি ছিল, GMM ইন্টু 1/RC মাইনাস 1/RB। দেখেন তো অ্যাকচুয়ালি সূত্রটা ছিল কিন্তু এইটা। এখন আমি যদি এখানে একটু কাজ করতে চাই, এটি হচ্ছে যে বাইরের যে এজেন্ট, এ দ্বারা সম্পাদিত আমাদের কাজের পরিমাণ হবে কি ধনাত্মক হবে। এখন দেখেন আপনার এই জায়গাতে লক্ষ্য করেন তো
ওহো, আমি তো মুছে দিয়েছিলাম। দেখেন আপনার এখানে কিন্তু ছিল, দেখেন এই যে যখন আপনি ডাব্লিউবিসি লিখছিলেন, ডাব্লিউবিসি, তখন আপনার এখানে কাজটা কি ছিল, জিএমএম মাইনাস জিএমএম ছিল কিন্তু। এই যে এই জায়গায় যখন আপনি লিখছিলেন মাইনাস জিএমএম ছিল কিন্তু কাজটা। তাহলে দেখেন তো এই কাজটা কি কাজ ছিল, ঋণাত্মক কাজ ছিল। তাহলে দেখেন অ্যাকচুয়ালি আপনার দাঁড়াচ্ছে কি কাজটা, তাহলে বাইরের এজেন্ট দ্বারা, মানে বাইরের কোনো, মানে বাইরে থেকে যদি কাজ সম্পাদিত হয়, মানে কেউ যদি বাইরে থেকে সম্পাদন করে কাজ, তাহলে তার কাজটা হবে পজিটিভ। এখন যখন পজিটিভ ছিল তাহলে ধনাত্মক কাজ হয়েছিল কখন, আরবির জন্য, আরবি যখন ছিল বড়, এটার জন্য তো হয়েছিল ধনাত্মক কাজ। তাহলে আসেন এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউবিসি, মান বসান জিএমএম, তারপরে 1/RC মাইনাস 1/RB। তাহলে দেখেন মাইনাস দিয়ে যদি গুণ করেন কি দাঁড়ায়, জিএমএম 1/RB কিন্তু আগে আসে, 1/RC পরে যায়। এখন দেখেন এখানে আপনাদের জি বড় হাতের জি এবং বড় হাতের এম এর মান কিন্তু আপনারা জানেন। ছোট হাতের এম এর মান যদি দেওয়া থাকে আর দুইটা দূরত্ব যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু মানে কাজের পরিমাণ কিন্তু অনায়াসে করতে পারবেন। এখন অভিকর্ষ বল দ্বারা, এখন দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য রাখেন, অভিকর্ষ ত্বরণ, আপনাদের একটা বাড়ির কাজ থাকছে, আর এই কাজটা আপনারা কমেন্টস আমাকে জানাবেন। উপরের দিকে গেলে নিচের দিকে আসলে জি এর মান কি হবে, মাইনাস না প্লাস, আর উপরের দিকে গেলে জি এর মান মাইনাস না প্লাস হবে। এটা আমি অবশ্য আমার পরের লেকচারে দেখাই দিব অভিকর্ষ অধ্যায়ে। তো এইভাবে আপনারা করবেন ভালোভাবে। সমস্যাটা দেখি, গতিশক্তির রাশিমালা। তো আসেন, গতিশক্তি কি জিনিস? গতিশক্তি হচ্ছে, আচ্ছা কোনো একটা বল, আপনারা নিশ্চয়ই ক্রিকেট খেলছেন, যারা ফুটবল খেলছেন, বা যারা বন্দুকের গুলি করছেন, দেখেন আপনারা অ্যাকচুয়ালি কি কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকার জন্য তার সামর্থ্য বা তার ক্ষমতা অনুযায়ী যে কাজ করার সামর্থ্যটা যে অর্জন করে, তাহলে এটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে কি অ্যাকচুয়ালি দেখেন আপনি যখন মানে গতির জন্য যে শক্তির দরকার, যে শক্তির লাগছে গতির জন্য, আপনি একটা বলকে মারছেন, তাহলে দেখেন বলটা এভাবে কিন্তু চলতেই থাকছে। তাহলে দেখেন গতি শক্তি, তার একটা নির্দিষ্ট ভর আছে, বলের সাপোজ একটা ভর, এখন একটা বেগ থাকবে। তাহলে আমরা দেখেন ছোটবেলায় কিন্তু দেখছি, 9, 10-ও দেখছি, এটার সূত্র কি ছিল, ½ m v²। এখন দেখি তাহলে কাজের সাথে গতি শক্তির কি সম্পর্ক বা ভরবেগের সাথে কি সম্পর্ক, আসলে সবগুলো আমরা এখান থেকে আলোচনা করব, এবং এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট টপিকস আমাদের জন্য। তো আসেন দেখি, দেখেন অ্যাকচুয়ালি প্রথম আপনাদের আছে কি, আমি বলছি যে ভাষা লেখা কিন্তু সবচেয়ে সহজ, আপনাদের ছবিতে যা দেখবেন এইগুলোই কিন্তু ভাষা আকারে লিখবেন। দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি যে এম আছে, দুইটা ভর আছে, এ ত্বরণ আছে, ভি বেগ আছে। এখন বেগ যেহেতু ভেক্টর দেওয়াই ভালো, দিয়েন। তারপরে দেখেন দূরত্ব এক্স আছে। তার মানে দেখেন আমি অ্যাকচুয়ালি এটা বলতে পারি কি, এম ভরের একটা বস্তুর উপর দেখেন কি ক্রিয়া করছে, এফ বল ক্রিয়া করছে। এফ বল যদি ক্রিয়া করে, ত্বরণ কি হবে, এ ত্বরণে যদি বস্তুটির ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে দেখেন অ্যাকচুয়ালি আপনার এই জায়গাটায় হচ্ছে কি, যে সরণ যেটা পাচ্ছেন এটা দেখেন এক্স। এখন দেখেন আমার যদি ক্ষুদ্র সরণ হয় তাহলে আমি ধরতে পারি ডিএক্স। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র করে কিন্তু ইন্টিগ্রেশন করার পরে কিন্তু টোটাল অ্যাকচুয়াল কাজটা পাওয়া যায়। তাহলে আসেন দেখেন ডিডব্লিউ সমান লেখা যায় তাহলে এফ ডিএক্স। আগে আসলে আমি যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আমার হচ্ছে উল্টায় যেত, যে ডিএক্স কেন ইউজ করা হয়, এক্স কেন ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে দেখেন ডিডব্লিউ সমান এফ ডিএক্স। এখন দেখেন আপনার অ্যাকচুয়ালি আমার দরকার কি, এই রকম একটা ফরম্যাটে কিন্তু নিয়ে আসা দরকার। আর আমরা কাজ সমান কিন্তু সংজ্ঞা থেকে গতিশক্তি দেখছি। তো আসেন এফ ইকুয়াল টু, এবার আমরা জানি এম এ, কোথা থেকে জানছি আমরা, এটা জানছি কিন্তু নিউটনের সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে জানছি। এখন দেখেন এ ইকুয়াল টু ত্বরণ, এ ইকুয়াল টু, বলে আসলে এই ভাষাগুলো কিন্তু আমরা লিখবেন যে এফ কি বল, এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই। এভাবে বই কিন্তু আপনারা অবশ্যই সামনে রাখবেন আমার যখন ভিডিওটি দেখবেন, এবং নোট করে রাখবেন। এগুলো কিন্তু ভবিষ্যৎ পর্যন্ত আপনাদের কাজ দিবে, কিন্তু আপনাদের অনেক দূর পর্যন্ত কাজ দেবে এগুলো। তাহলে দেখেন ডিভি বাই ডিটি। এখন দেখেন আপনার আমি যদি
dx কে উপর এবং নিচে যদি গুণ করি dx dx, এই যে dx আমি উপরে দিয়েছি নিচেও দিয়েছি, চেঞ্জ কিন্তু কোনো মানের কোনো পরিবর্তন হয় না। এবার দেখেন dx বাই dt, যেমন v ইকুয়াল টু কি লেখা যায় s বাই t, এখন dt মনে করেন t, dx মনে করেন s, তাহলে এইটা হয়ে যায় কি v হয়ে যায় যে, আর dv বাই dx থাকছে। এখন যে এর মানটা আপনি পেয়েছেন এই মানটা এই সমীকরণে পুট করেন, এই যে 1 নম্বর সমীকরণে, মনে এই 1 নম্বর এইটা দিই, 2 নম্বর এইটা দিই, 2 নম্বর সমীকরণ দেন, তাহলে f ইকুয়াল টু এই টোটাল মানটা এর মান, তাহলে এর মান কত v dv বাই dx, এইটা কি তাহলে a, আর এই যে m তো আছে এই যে m, তাহলে m, ওকে। এবার আসেন আমি যে f এর মানটা পাচ্ছি এই f এর মানটা 1 নম্বর সমীকরণে বসান, এই জায়গাতে বসান, তাহলে কি আসে দেখেন mv dv বাই dx, এই যে mv dv বাই dx আর এই যে dx আছে, এবার দেখেন dx dx কেটে যায়, তাহলে থাকে কি আপনার mv dv কিন্তু থাকে। এবার দেখেন আপনার খেলা কিন্তু এই জায়গাতে হবে। এখন অ্যাকচুয়ালি আপনি দেখেন তো এই যে এইটা যখন আপনি পাচ্ছেন, এই যে v ইকুয়াল টু সাপোজ dv ইকুয়াল টু কি পেয়েছেন আর dx বাই dt, আচ্ছা এখানে আপনি বলেন তো t এর মান যদি 0 হয় তাহলে দেখেন তো অসংজ্ঞায়িত হয়ে যায় কিন্তু এটা। এখন দেখেন আপনাকে যদি এইভাবে ধরা হয় dx ইকুয়াল টু dv dt, তাহলে দেখেন তো t এর মান যদি এবার যদি 0 ধরা হয় তাহলে x এর মান কিন্তু 0 হয়ে যাবে, 0 হবে কিনা? হ্যাঁ, যদি আপনার x এর মান 0 হয় তাহলে দেখেন কাজের সংজ্ঞা আপনি কি জানেন f fs, তাহলে s এর মান যদি 0 হয় কাজের মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন অ্যাকচুয়ালি তাহলে এইটাই কিন্তু রুলস অনুসারে আপনাদের কিন্তু লেখা, এই যে ইন্টিগ্রেশন যেটা করা হয়েছে 0 থেকে, তাহলে w এর মানটা কোথায় যাবে? dw এর মানটা w পর্যন্ত। আর দেখেন v এর মান, এখন দেখেন আপনার এখান থেকে যে মানগুলো আমরা পেয়েছি, আর এইটা যেহেতু dv মানে v dv এর সাপেক্ষে করা লাগবে, dv এর সাপেক্ষে v কে ইন্টিগ্রেশন করা লাগবে। দেখেন 0 এর জন্য 0 থেকে যদি w হয় তাহলে অবশ্যই 0 থেকে যদি x হয়, t এর মান যদি 0 থেকে t হয় তাহলে অবশ্যই আপনার এটা 0 থেকে v এর কিন্তু ইন্টিগ্রেশন করা লাগবে। আশা করি বুঝছেন কিন্তু, মানে আমি কিন্তু এখান থেকে আপনাদের বোঝাই দিলাম যে কেন 0, t এর মান যদি 0 হয়, x এর মান 0, f এর মান 0, কিভাবে 0 হবে এটা কিন্তু হয় দেখাই দিলাম আপনাদের। এবার আসেন এটা যদি আপনারা ইন্টিগ্রেশন করেন কি দাঁড়ায় বলেন তো, এটা w, আচ্ছা আমি একবারে লিখি একবারে, তাহলে w মাইনাস 0 হয় কিন্তু, ঠিক আছে? কিভাবে ইন্টিগ্রেশন আপনি করবেন এটা w মাইনাস 0 একবার লিখলাম আমি, এইটা আপনাদের দেখাই। দেখেন এইটা যদিও একটু হালকাই, দেখেন এটা যখন ইন্টিগ্রেশন করবেন কি হবে, v এর পাওয়ার আছে 1, নিয়ম 1 যোগ করা কত হয়, পাওয়ার 2 হয়, 2 করে দেন বিয়োগ এই v 0, আমি এখানেও একবার লিখব, এবার 0 আর আমি লিখব না, তাহলে দেখেন m v স্কয়ার বাই 2 হয়, তাহলে দেখেন w ইকুয়াল টু কি লেখা যায়, হাফ m v স্কয়ার। দেখেন এরকম একটা সমীকরণ এসেছে, আমরা যে 9 10 এ পড়ছিলাম এরকম সমীকরণ, সেটা কিন্তু চলে এসেছে। এখন দেখেন সংজ্ঞা থেকেই কিন্তু দেখা যায় যে এই কাজই হচ্ছে গতিশক্তি, তাহলে যদি গতিশক্তি k হয়, এই যে k হয় তাহলে কি লেখা যায়, হাফ m v স্কয়ার লেখা যায়। দেখেন গতিশক্তি যদি k হয় তাহলে কিন্তু হাফ m v স্কয়ার কিন্তু লেখা যায়। তাহলে এইটাই অ্যাকচুয়ালি আপনার গতিশক্তির যে রাশিমালা প্রতিপাদন। আপনার এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, কি আসে যে বেগ যদি 4 গুণ করা হয় তাহলে গতিশক্তির মান কয় গুণ হবে। দেখেন আপনার অ্যাকচুয়ালি প্রত্যেকটা সূত্র থেকে কিন্তু সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিকের সম্পর্ক কিন্তু নির্ণয় করা যায়। সমানুপাতিক মানে কি, যত গুণ বৃদ্ধি পাবে এদিকেও তত গুণ বৃদ্ধি পাবে, হ্রাস পেলে এদিকেও হ্রাস পাবে, সমানুপাতিকের সম্পর্ক এটা। আর ব্যস্তানুপাতিকের কি, যদি হ্রাস পাই বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইলে হ্রাস পাবে। তাহলে দেখেন এইটা কি লেখা যায়, k ইকুয়াল টু হাফ m v স্কয়ার। এইটুকু যদি ধ্রুবক হয় তাহলে দেখেন তো k এর সাথে সম্পর্ক কি, v স্কয়ারের সমানুপাতিক সম্পর্ক, মানে বর্গের সমানুপাতিক। এরকম কিন্তু কোয়ালিটি থেকে আপনাদের এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে, এগুলো আপনারা দেখবেন। তাও আমি একটু বলে দিই আপনাদের। সাপোজ এইটার মান আপনার করছে 16 গুণ, তাহলে দেখেন তো বর্গ করেন, রুট যদি করেন এদিকেও রুট করেন, কেটে যায় রুট আর স্কয়ার, এদিকে করলে রুট, সেটা যদি কেটে যায় 4 হয়, তাহলে কিন্তু v এর মান কিন্তু কত গুণ হবে, 4 গুণ হবে কিন্তু। এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা সূত্র দিয়ে কিন্তু আপনাদের যে এমসিকিউ হয়ে থাকে এইভাবে কিন্তু হয়ে থাকে এগুলো। এরপরও যদি বোঝার সমস্যা থেকে থাকে তো আমাকে অবশ্যই জানাবেন আপনারা। ভরবেগ এর মধ্যে যে আপনাদের রিলেশন আছে বা সম্পর্ক আছে এটা দেখাতে হবে। এবার দেখেন অ্যাকচুয়ালি আপনার এখানে দেখেন
আপনি পাচ্ছিলেন কি গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এখন দেখেন আপনার ভরবেগের সংজ্ঞা আপনি কি জানেন, এই পি ইকুয়াল টু ভর ইন্টু বেগের গুণফল, তাই কি না? জানেন কি না? হ্যাঁ, এইটাই জানেন আপনারা, আমিও যা জানি আপনারা তাই জানেন। তাহলে আসেন দেখেন এখানে কিন্তু স্কয়ার আছে, এখানে একটা আছে, তাহলে দেখেন হচ্ছে না, তাহলে একটা কাজ করবে, আমি উপর এবং নিচ উভয়কে আমি এম দিয়ে গুণ দিব। তাহলে দেখেন এম দিয়ে গুণ দিয়েছি। এবার আসেন তাহলে কি হয়, এটা হাফ এম স্কয়ার ভি স্কয়ার বা এম, কারো তো সমস্যা নাই এখানে গুণ দিলে। তাহলে দেখেন এটা লেখা যায় হাফ এম ভি স্কয়ার বাই এম। দেখেন এই যে দেখছিলাম পি ইকুয়াল টু এম ভি ইকুয়াল টু পি, তাহলে এটা কি লেখা যায়, হাফ পি স্কয়ার বাই এম। দেখেন তো তাহলে কি সম্পর্কটা দাঁড়িয়েছে, কে ইকুয়াল টু হাফ পি স্কয়ার বাই এম। ওকে, এইটাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। তাহলে লেখা যায় কি কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। এখন যদি আপনার বেগ দেওয়া থাকে, ভর দেওয়া থাকে, তাহলে কে এর মান অবশ্যই বের করতে পারবেন। যদি আপনার ভরবেগ দেওয়া থাকে, এম দেওয়া থাকে, কে এর মান তাও বের করতে পারবেন। যদি আপনার গতিশক্তির মান দেওয়া থাকে, এম দেওয়া থাকে, তাও আপনারা কিন্তু কে এর মান বের করতে পারবেন। এখন দেখেন অ্যাকচুয়ালি আমি একটা যদি আপনাদের সহজ রুলস, একটা গাণিতিক সমস্যা যদি আপনাদের দিয়ে থাকি, দেখেন যদি এরকম আপনাদের গাণিতিক সমস্যা থেকে থাকে, গতিশক্তি 3 জুল, মানে অ্যাকচুয়ালি আপনারা আমি মানগুলো দিই, কে ইকুয়াল টু 3, তারপর হচ্ছে মনে করেন এম ইকুয়াল টু 5, তাহলে যদি বলে পি এর মান বের করতে, তাহলে দেখেন অ্যাকচুয়ালি আপনার সূত্র হয়ে যাবে কি কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। আপনারা কোথায় ভুল করবেন, মানে জাস্ট এগুলো তো আপনারা পারবেন, কিন্তু কোথায় ভুল করবেন সেটা দেখেন আপনারা। তাহলে দেখেন পি স্কয়ার ইকুয়াল টু কি লিখবেন, 2m কে দেখেন 2 বসান, m এর মান 5 বসান, k এর মান 3 বসান, এই যে হয়তো একটা মান আসবে যে 3 বছর পর 30। এই যে আপনারা মহা খুশি, ভরবেগ হয়ে গেছে, 30 आंसर দিয়ে এসেছেন, চলে এসেছেন। শুনেন এককগুলো তো আপনারা সব জানবেন, কে গতিশক্তির একক কি জুল বা কি, আর এম এর একক কি। তাহলে দেখেন আপনারা 30 দিয়ে চলে আসলেন। আপনাদের যদি এমসিকিউ তে আসে 30 आंसर থাকবে বা এরকম आंसर থাকবে। দেখেন এই জায়গায় কিন্তু আপনার দরকার শুধু পি এর মান দরকার, কিন্তু এই পি স্কয়ার ছিল, তাহলে রুট ওভার করে দেবেন পি এর মান। বুঝছেন কিনা? আপনারা ভুল করবেন, কিন্তু শুধু এখানেই আপনাদের ভুল হবে। তো অবশ্যই যদি কোথাও সমস্যা থেকে থাকে তো আমাকে জানাবেন, তা আমি এরপরে পর্যায়ক্রমিকভাবে আলোচনা, এর পরের টপিকসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা কাজ শক্তি উপপাদ্য, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। এখান থেকে আপনাদের মাঝে মধ্যে খতে কিন্তু এসে থাকে, কতেও কিন্তু আসে, আবার গতেও আসে, ঘতেও আসে। তাহলে কিন্তু এই টপিকসটা কোথাও কিন্তু বাদ নাই। আর অ্যাডমিশন এমসিকিউ তো আসেই। তাহলে আসেন দেখেন, শুধু যদি কাজ শক্তি উপপাদ্যটা আসে তাহলে আপনাদের কত এসে থাকে, কাজ শক্তি উপপাদ্য লেখো, ব্যাখ্যা করে, এরকম ধরনের আসলে পর আপনাদের কিন্তু ক্ষতেও মাঝে মধ্যে এসে থাকে। এখন আসেন দেখেন কাজ শক্তি উপপাদ্যটা কি, শোনেন আমি কিন্তু আপনাদের কোনো কিছু মুখস্থ করার জন্য কিন্তু বলি না, যা সূত্রই দেখবেন তাই কিন্তু। তাহলে দেখেন ডাব্লিউ কি কাজ, তাহলে কাজ সমান কি দেখেন তো, দুইটা গতিশক্তির পরিবর্তন বা দুইটা গতিশক্তির পার্থক্যটাই হচ্ছে কিন্তু কাজ হবে। তাহলে এটাই কিন্তু কাজ শক্তি উপপাদ্য। ক্লিয়ার কিনা? দেখেন দুইটা গতিশক্তি পাবেন কি, তাহলে দুইটা নিশ্চয়ই ভর থাকবে, বেগ থাকবে দুইটা, মানে হাফ এম ভি স্কয়ার থাকবে দুইটা, একটা যদি থাকে v1 আর একটা থাকবে নিশ্চয়ই v2 থাকবে, এমন কিন্তু। এখন দেখেন অ্যাকচুয়ালি আপনাদের হচ্ছে কি ব্যাখ্যাটা, এফ বল প্রয়োগ করা হচ্ছে। এখন দেখেন এ যদি ত্বরণ হয়, এখন আদি বেগ আমি ধরছি v0, ইউ ধরতে পারেন আপনারা, v1 ধরতে পারেন, v ধরতে পারেন, যাই ধরেন, আর v2 শেষ বেগ ধরেন। তাহলে দেখেন v0 যদি আদি বেগ হয়, v হচ্ছে শেষ বেগ প্রাপ্ত হচ্ছে, আর s কি সরণ। এখন আপনাদের কিন্তু আমি বলছিলাম যে ছবিতে যা দেখবেন এটাই কিন্তু ভাষা, ঠিক আছে? এখন দেখেন আপনারা কিন্তু এই সূত্র কি জানেন, v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, জানেন না মনে হয়তো, নাকি জানেন না? জানেন এই সূত্রটা। এখন দেখেন আদি বেগ আমি ধরছি কি v0, তাহলে আপনারা এখানে v0 দেন, একই জিনিস কিন্তু v0। এবার দেখেন তো আমার দরকার এর মানটা বের করে নিয়ে আসেন। তাহলে আমি কি লিখতে পারি, 2as সমান সমান, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয় v স্কয়ার মাইনাস v0 এর স্কয়ার,
তারপর a সমান সমান কি লিখবেন ভি স্কোয়ার মাইনাস ভি নটের স্কোয়ার বাই 2s। দেখেন এর মান একটা পেয়েছেন। আবার আপনারা কিন্তু জানেন মানে আমার অ্যাকচুয়ালি কাজ কি মানে এইটার কিন্তু দেখাইনো মানে রাশিমালা করছে আমি কিন্তু এবার মানে যে কাজ শক্তি উপাদানটা যে দিয়েছে মানে এই যে দুইটা গতিশক্তির পার্থক্য কাজের সমান মানে এটা ঠিক আছে কিনা আসলে ঠিক আছে। এখন একজন আমি যদি মুখে একটা যদি সূত্র আমি বলে দিই তার যদি কোনো প্রমাণ না থাকে কেউ মানবে কেউ কেউ কিন্তু মানবে না ঠিক আছে। এই জন্য যে মুখে আমি যে সূত্রটা দেবো এর কিন্তু প্রমাণ থাকতে হবে প্রমাণ এই প্রমাণটা আমরা কিন্তু দেখছি। তাহলে দেখেন আবার কিন্তু আমরা লিখতে পারি f সমান সমান m এ তাহলে দেখেন এর মান বসান এখানে তাহলে m ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই 2s। ওকে আসলে আমরা পড়বো কিন্তু মজার ভাবে পড়বো ফিজিক্স কেমন ভাবে নেব মজাদার ভাবে মানে সায়েন্স আসলে কিন্তু মজার ভাবে আপনাদের নিতে হবে যদিও কিন্তু পরিশ্রম অনেক করতে হয়। আমার এই কথা শুনে কিন্তু অনেকজন হাসবেন কিন্তু পরিশ্রম কিন্তু করতেই হবে অবশ্যই। এখন দেখেন আপনাদের এইটা হচ্ছে কি লেখা যায় দেখি টার্গেট লাইট দেখেন এখানে f সমান সমান m এ যখন আপনি লিখছেন m কে রাখছেন এবং দেখেন এর মান কিন্তু এখানে আপনার দেওয়া আছে দেখেন তো দেওয়া আছে কিনা দেওয়া আছে। এবার আসেন আমার তো দরকার কি w দরকার। এখন w দরকারের জন্য কিন্তু f এর মান অবশ্যই দরকার ছিল। f এর মানটা কোথা থেকে নিয়ে আসবো আকাশ থেকে নিয়ে আসবো আকাশ থেকে তো নিয়ে আসা সম্ভব না এই জন্য আমরা কিন্তু পর্যায়ক্রমিক ভাবে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন w সমান সমান কি জানেন f x জানেন কিন্তু এখানে আছে s তাহলে s f এর মান কত বসান m ইনটু ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই 2s ইনটু s। তাহলে দেখেন s s কিন্তু কেটে যায় তাহলে এটা কিন্তু কি লেখা যায় ভি স্কোয়ার বাই 2 মাইনাস m ভি নট স্কোয়ার বাই 2। তাহলে দেখেন এখানে কি লেখা যায় হাফ m ভি স্কোয়ার মাইনাস হাফ m ভি নটের স্কোয়ার। দেখেন তো গতিশক্তি এইটাকে যদি আপনি ধরেন k1 ধরেন বা k2 ধরেন যেহেতু শেষ ধরছি আর এটাকে যদি k1 ধরেন তাহলে দেখেন দুইটার পার্থক্য না। তাহলে দেখেন আসেন মিলছে এখানের সাথে। তাহলে যে আমরা যদি একটা কোনো সূত্র দিই তার যদি প্রতিপাদন না থাকে প্রমাণ না থাকে তাহলে সেটা কিন্তু সূত্র হিসেবে গণ্য করা যাবে না। তেমনই ভাবে এরাও যে একটা সূত্র দিয়েছে এই সূত্রটা কিন্তু আমরা প্রমাণ করে দেখাতে পারছি তাহলে এটা ঠিক আছে সূত্র। তাহলে দেখেন এখন আপনাদের কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এখান থেকে তাহলে কেমন ধরনের অঙ্ক আসে তো কেমন ধরনের অঙ্ক আসে তাহলে অবশ্যই দেখতে হবে পর্যায়ক্রমে ভিডিওগুলো আমার। তো আশা করি এটা বুঝছেন। আমি এবার একটা আপনাদের অঙ্ক দেখাবো এই কোয়ালিটির। এবার আসেন আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান দেখি। দেখেন আর 200 গ্রাম ভরের একটি বস্তু। তাহলে দেখেন আমি অবশ্যই আপনাদের বলছিলাম ফিজিক্সের অঙ্ক করার নিয়ম কিন্তু এটা লিখে ফেলবেন। এখন দেখেন আপনারা হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়বেন একটা বিষয় নিয়ে। 200 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার উঁচু হতে নিচে পড়ে ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত। তাহলে দেখেন ভূপৃষ্ঠে স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি আর একটা তার প্রথমে তার কিন্তু একটা আদি অবস্থায় গতিশক্তি। এখন দেখেন অ্যাকচুয়ালি কি এইটা দেখেন এখানে কি বলছে একটি বস্তু 200 কেজি ভরের একটি বস্তু দেখেন বস্তু 10 মিটার উঁচু হতে এটার উচ্চতা কত 10 মিটার। এখন দেখেন একটা কোশ্চেন আছে যে আমি তো জানি আপনি বলছেন গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার তারপর আমরা জানি এস জানি আপনি কিছুক্ষণ দেখালেন। তাহলে শোনেন এস বললেও হবে কিন্তু উচ্চতা আমরা কি হাইট ধরি এই জন্য এইস মনে করেন এইটা এইস এটা কি এম। এখন আসেন তাহলে দেখেন এই জায়গায় যখন বস্তুটা ছিল কি ছিল স্থির অবস্থায় তাহলে এর আদি বেগ আমি ধরছিলাম কি ভি নট ইকুয়াল টু 0। দেখেন তাহলে পড়ছে মানে আগ মুহূর্তে এটা কি শেষ বেগ এই শেষ বেগটাই তো আপনার শেষে মনে হয় নাকি। দেখেন ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি হ্যাঁ তার মানে দেখেন এই জায়গায় যে আপনার যে গতিশক্তিটা আছে কে ইকুয়াল টু কিন্তু হট এটা কিন্তু বলছে মানে ভূপৃষ্ঠকে স্পর্শ করার আগ মুহূর্তে এটা কিন্তু বলছে। আপনারা দেখেন তো একটু মাথা খাটান তো আপনাদের দেখেন কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার লাগবে। এখন দেখেন আপনার ভি স্কোয়ার লাগবে কিন্তু এই ভি দিলে কিন্তু হচ্ছে না তাহলে আপনার দরকার কিন্তু এই ভি। তাহলে এই ভির মানটা অবশ্যই বের করে নিতে হবে। কিভাবে বের করবেন যে আমি কাজ শক্তির উপপাদ্য করার সময় যে প্রথম দিকে যে প্রতিপাদনের জন্য যে সূত্রটি তাহলে অবশ্যই কিন্তু এগুলো লিখে নেবেন উচ্চতা কত এম কত। তাহলে আপনারা কি জানেন ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2 এস তাই না। এখন দেখেন তো এর মান কি আছে দেওয়া। এখন দেখেন আপনাদের আসলে কি এই টপিকস আপনারা 9 10 পড়ছেন আমি আসলে অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে কিন্তু আলোচনা করবো এগুলো
যে দেখেন উপর থেকে নিচ যখন হাইটের ব্যাপার স্যাপার আসে তখন কি কাজ হয়, জি কাজ হয় না। তাহলে এই সূত্রটা আপনি এর পরিবর্তে ত্বরণের পরিবর্তে লিখবেন জি, আর এস এর পরিবর্তে লিখবেন এইচ। এখন দেখেন আসেন, এটা তো 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত 10। এখানে অবশ্যই কিন্তু লিখবেন জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে একটা মান পাবেন। ও অবশ্যই কিন্তু শোনেন, ভুল কিন্তু করবেন, এই ভি স্কয়ারের মান পাবেন, পরে কিন্তু ভি লিখবেন কিন্তু পরে, মানে কত অ্যান্সার আছে আমাকে জানাবেন। ক্যালকুলেটর তো আপনাদের আছে, একটু পরিশ্রম করেন আপনারা। দেখেন এবার আপনি ভির মান পেয়ে গেছেন অনায়াসে। এবার আপনি তো মহা খুশি যে কে ইকুয়াল টু লিখবেন হাফ এম ভি স্কয়ার, মান বসাবেন হাফ গুণ এম এর মান কত 200 গুণ ভি স্কয়ারের মান কত, আচ্ছা যা হবে এখানে আপনি যে মানটা পাবেন বসাবেন। এখন দেখেন কোয়েশ্চেন অঙ্ক 0 পেয়ে গেছেন। কেন 0 পেয়ে গেছেন? দেখেন আপনার এইগুলো কিন্তু সব একক আছে কিসে, মিটার একক, মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই গ্রামকে আপনার কেজিতে কনভার্ট করা লাগবে। হ্যাঁ অবশ্যই করা লাগবে। তাহলে অবশ্যই গ্রামকে কেজিতে কনভার্ট করবেন, 1000 দিয়ে ভাগ করে নেবেন কেজি 0.2। তাহলে অবশ্যই এখানে দিবেন কিন্তু 0.2, মানে 0.200 দিলেও হয় না দিলেও হয়। আপনারা জানেন এটা গতিশক্তি। তো অবশ্যই এইভাবে কিন্তু পর্যায়ক্রমিক ভাবে আপনাদের কিন্তু আরেকটা আমি বলি যে ফিজিক্সের এই যা বুঝবেন এইভাবে ছবি এঁকে যদি অঙ্কগুলো করতে পারেন তাহলে কিন্তু খুব সহজ হবে আপনাদের জন্য। ওকে, তো যদি কোথাও সমস্যা থেকে থাকে আমাকে খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করা হবে। দেখেন আগে একটু বলি আমি স্থিতিশক্তি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব না, আপনাদের বইতে আছে খুবই সহজ। স্থিতিশক্তি বিভব শক্তি, স্থিতিশক্তি ও বিভব শক্তি ইউ ইকুয়াল টু এমজিএইচ, ইউ ইকুয়াল টু এমজিএইচ, এইচ কি উচ্চতা, জি অভিকর্ষ ত্বরণ, এম কি ভর। এখন এইটা একটু লাগবে আপনার যে সরল দোলকের ক্ষেত্রে শক্তির যান্ত্রিক নিত্যতা। এখন দেখেন শক্তির নিত্যতার সূত্র কিন্তু আপনারা জানেন যে শক্তির কোনো বিনাশ বা ধ্বংস নেই, শুধু এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হতে পারে। যা হোক এগুলো দেখে নেবেন ভালোভাবে। এখন আমার যেটা টার্গেট, এখান থেকে আপনাদের অঙ্ক এসে থাকে, অ্যাডমিশনে তো আসেই এবং সৃজনশীলও কিন্তু ইদানিং আসছে। এখন এই জন্য দেখেন আপনাদের কিন্তু ছবি একটা আমি দিয়েছি পিকচার। এখন দেখেন আপনার অ্যাকচুয়ালি এখানে কিন্তু ছিল এ থেকে দেখেন এইভাবে যদি যাই সিতে, দেখেন আমি এটা যদি নাড়াই এইভাবে যদি নাড়াই, দেখেন যখন শুরু এখান থেকে, তাহলে এই দিকে যখন যাচ্ছে এই যে এইভাবে যখন আসছে দেখেন তো এই জায়গায় গিয়ে একটু থামছে কিন্তু দেখেন, তাহলে এই সি বিন্দুতে কিন্তু একটু থামবে না? দেখেন আপনার নিজেরাই দেখেন এইভাবে যখন যাতায়াত করবে সরল দোলকের যে পেন্ডুলাম যে ঘড়ি আছে ঘড়ি আপনারা দেখবেন। এবার আসেন তাহলে এখন কি, তাহলে নিত্যতা কি, যে পরিমাণ ছিল শক্তি সেই পরিমাণই থাকবে। যদি থাকে 30, যদি থাকে 40, 50 এইভাবে যদি থাকে তাহলে সে 50ই থাকবে। এখন দেখেন আমরা তাহলে কি করতে পারি, এখন শক্তির নিত্যতা শক্তি তাহলে কি দেখেন বিভব শক্তি এবং বা স্থিতি শক্তি বা গতি শক্তি, মানে দুইটার পরিমাণ যা হবে যোগ করে সেটা কিন্তু সবার ক্ষেত্রে হবে কি সমান হবে। যদি এখানের ক্ষেত্রে যদি হয় 50, এই বি এর ক্ষেত্রে কিন্তু হবে 50, মানে কোনো চেঞ্জ কিন্তু হবে না। তাহলে দেখি এবার আমরা আসেন সি বিন্দুতে স্থিতি শক্তি, দেখেন এমজি, এদের এক জায়গায় ভাষাগুলো কিন্তু আপনারা লিখবেন ওইভাবে, আর এমজি কিন্তু সবগুলো নিচের দিকে কাজ করছে। দেখেন এমজি তাহলে তো দিবেন, কোনো সমস্যা নেই, বিভব শক্তি স্থিতি শক্তি। এমজি এইচ দরকার, এইচ বলতে কি দেখেন এই সি বিন্দু এখানে, তাহলে উচ্চতাটা কত এএন, এই যে এএন। এখন এএন সমান সমান যদি আমি দিই এইচ ধরি তাহলে এইচ এটা লেখা যায়, এএন সমান সমান এইচ। ওকে, এবার আসেন দেখেন সি বিন্দুতে একটু থামছে কিনা, হ্যাঁ যখন এইভাবে দিবেন তখন কিন্তু থামবে। যখন থামবে তাহলে তার বেগ, শেষ বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে দেখেন হাফ এম যে ভি স্কয়ার আছে সূত্র, তাহলে কিন্তু ভি এর কোনো মান যদি না থাকে কেসি, মানে সি বিন্দুতের জন্য গতিশক্তি কেসি ইকুয়াল টু শূন্য। টোটাল যোগ দেন কেসি এবং ইউসি, তাহলে এমজিএইচ মানে 0 যোগ এমজিএইচ, তাহলে দেখেন এটা কি হয় এমজিএইচ। তাহলে আপনার সি বিন্দুর মান কিন্তু পেয়েছি। এখন এমজিএইচ সি বিন্দুতে যদি হয় বি বিন্দুতে হবে কি এমজিএইচ, তাহলে দেখি হয় কিনা, যদি হয় তাহলে বুঝবো যে ঠিক আছে। ওকে, তাহলে আসেন দেখেন মানে বি বিন্দুতে এইভাবে লিখবেন, বি বিন্দুতে স্থিতি শক্তি ইউ বি ইকুয়াল টু, তাহলে কি লেখা যায়, এই এমজি তো থাকবে সবাই, আর দূরত্ব কতটুকু এম, এই যে এম, ঠিক আছে। ওকে থাকছে এটা। এবার দেখেন কে বি, তাহলে কি লিখবো, দেখেন কে বি এই যে বি বিন্দুতে দেখেন কে বি লিখবেন হাফ এম ভি বি স্কয়ার,
কারণ আপনার এই জায়গায় ছিল কিন্তু থেমে, এই জায়গাটা থামছে না, মাঝে যদি একটা থাকে সে জায়গাটা থামছে না, থামবে কিন্তু শেষে। তাহলে দেখেন বি বিন্দুর জন্য তাহলে হাফ এম ভি বি স্কোয়ার, হাফ এম থাকছে এখানে। এখন দেখেন এখানে কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু বোঝার বিষয়। এখানে শেষ বেগ কোণটা আপনার বি বিন্দু থেকে শেষ বেগ কোণটা ভিসি। তাহলে দেখেন আমরা জানি কি সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল টু এই ভি নট স্কোয়ার প্লাস 2gh না, দেখলাম কিছুক্ষণ আগে। তাহলে দেখেন এই ভিবির মানটা তাহলে কি হচ্ছে দেখেন, এই যে ভিসি স্কোয়ার প্লাস 2gh এবং দেখেন এই যে এনএম, এটা কিন্তু হবে এনএম পর্যন্ত। ওকে, এবার দেখেন তো আপনার এনএম কে কিন্তু আবার কনভার্ট করতে হবে, আপনার এইভাবে কিন্তু নিয়ে আসতে হবে ফরম্যাটটা। তাহলে দেখা যাক আমি নিয়ে আসতে পারি কিনা, মানে আমার যেভাবে হোক এম টাকে কনভার্ট করতে হবে। দেখেন তাহলে এনএম টাকে কি লেখা যায়, এন, তাহলে এটা লেখেন হাফ এম ভিসি স্কোয়ার প্লাস কি লিখবেন এখানে, আচ্ছা দেখেন এই ভিসির মান কত, 0 না, 0 দিয়ে দেন। দেখেন 2g আর এইখানে এনএম কে লেখা যায় এন মাইনাস এম, এইটুকু যদি বাদ দেন তাহলে কিন্তু হয়ে যায়। ওকে, এবার দেখেন কি লিখবেন, হাফ এম, আচ্ছা একবার আমরা গুণ করে দেই, হাফ এম গুণ 2g এন মাইনাস হাফ, এটা কিন্তু ব্র্যাকেট আছে, হাফ এম গুণ 2g am। দেখেন এই 2 কেটে যায়, তাহলে এখানে থাকে কি mgan মাইনাস 2 কেটে যায় mgam থাকে। এখন দেখেন আপনার কাজ কি হবে, আচ্ছা আমি উপরের এটুকু তাহলে কিন্তু মুছে দেই, আপনি মনে রাখেন যে মান পেয়েছি কিন্তু mgh। দেখেন তাহলে এবার আমি যদি এটুকু মুছে দেই, দেখেন আপনি মান পেয়েছেন কিন্তু এইটা। এখন আপনি তাহলে মোট যান্ত্রিক শক্তি, মোট শক্তি তাহলে কি কেবি প্লাস ইউবি। দেখেন কেবির মান আপনি কত পেয়েছেন, কেবির মান এই যে কেবির মান পাইছিলেন কিন্তু এই যে এখানে যেটা ছিল লেখা ছিল আমি মুছে দিয়েছি, সরি ইউবির মান পেয়েছেন ওইটা, আর কেবির মান দেখেন এইটা mgan মাইনাস mgam, আর দেখেন প্লাস ইউবির মান কিন্তু পাইছিলাম, দেখে নেবেন এটা দেখছি mgam পেয়েছিলাম, তাহলে এটা কেটে যায় থাকে mgan। এখন an কি h না, তাহলে দেখেন তো mgh আর এই mgh মিলে গেছে কিনা। তাহলে দেখেন তাহলে শক্তি নিত্যতা সূত্রের প্রমাণ কিন্তু আমরা এই সরল দোলকের ক্ষেত্রে আমরা কিন্তু দেখাতে সক্ষম হইলাম। এইভাবে এখান থেকে কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ এসে থাকে। আমি আপনাদের একটা ম্যাথ দেখাবো, তো এই ম্যাথটা যদি ভালোভাবে বোঝেন তাহলে ইনশাআল্লাহ এখান থেকে ভালোভাবে বুঝবেন, মানে খুবই ভালোভাবে এই কোয়ালিটির অঙ্ক আপনাদের আসবে পরীক্ষাতে। দেখেন বলছে একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, একটা বস্তু এইটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হচ্ছে, সাপোজ আপনাকে কোলে তুলে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে ছাদ থেকে, তাহলে কি উচ্চতা বলতে কতটুকু, ওই ছাদ থেকে কিন্তু ফেলছে, নির্দিষ্ট উচ্চতা এই ছাদ থেকে মনে করেন। আচ্ছা যাও, এখন ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি, দেখেন এই লাইনটা কিন্তু বুঝলে আপনাদের কিন্তু হয়ে যাচ্ছে অঙ্ক, দ্বিগুণ হলে ভূমি হতে 10 মিটার। এখন দেখেন আমি মনে করি টোটাল উচ্চতাটা ছিল কত, h, সমস্যা তো নাই আমাদের। আচ্ছা এখন ভূমি হতে 10 মিটার উচ্চতায়, দেখেন ভূমি হতে 10 মিটার মনে করেন এইটা, এখন টোটাল যদি হয় h, তাহলে এইটুকু যদি হয় 10, এইটুকু হবে কত, h-10 কিনা, হ্যাঁ দেখেন বলছে তাহলে 10 মিটার উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলে, তাহলে আপনার মানটা কিন্তু এই জায়গাটার মানটা আপনার কিন্তু বের করে নিতে হবে, মানে এই জায়গায় আপনার কত বেগ ছিল কিন্তু। তাহলে দেখেন আপনাদের এখানে ধরে নেবেন যে নির্দিষ্ট উচ্চতাকে যে ফেলে দেওয়া হচ্ছে, মানে এই উচ্চতা হতে বস্তু এম ভরের বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, লিখে নেবেন এইভাবে। তাহলে দেখেন আপনার গতিশক্তি আপনি জানেন কি হাফ এম ভি স্কোয়ার, ভির মান কি এখানে জানেন বা কোথাও থেকে কি পেয়েছেন বা দেখেছেন, এটা কিন্তু পান নাই। তাহলে এবার আপনার কাজ কি হবে বলেন, আপনি নিজেই বলেন কাজ কি হবে। দেখেন এখানে কিন্তু কাজ আপনার একটা হবে, সেই কাজটি হচ্ছে এই যে 10 মিটার উচ্চতায় বলেছে, তার মানে আপনার দেখেন এই জায়গায় কিন্তু খেলাটা আপনার বের করে নিতে হবে,
কি বের করবেন, তাহলে দেখেন আপনার কাজটা দেখেন মানে উচ্চতাটা তখন যখন নেওয়া লাগবে তখন দেখেন তো এখান থেকে এইটুকু হচ্ছে না। আচ্ছা আমি লিখলে মানে বুঝবেন। আচ্ছা ধরেন ভি স্কোয়ার ভি নট স্কোয়ার প্লাস 2 GH যদি হয়, এখন আমার ফ্যাক্ট হচ্ছে এইচ এর মানটা নিয়ে। দেখেন আমার কিন্তু বলছে গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ হতে হবে কিন্তু এই জায়গাতে, তাহলে দেখেন টোটাল কিন্তু এইচ এর মানটা কিন্তু এখানে লাগছে না আমার, যখন আমি ভি আর ইউ কি শূন্য, কারণ আমার যখন স্থির অবস্থায় থাকে তখন কি হয়, শূন্য হয়, এটুকু শূন্য, সমস্যা নাই বুঝতে। এখন দেখেন তাহলে এটা কি লেখা যায় 2G। এখন এইচ এর মান তাহলে আপনি এইচ এর মান কি লিখবেন, 10 লিখবেন, 10 মিটার উচ্চতায় বেগ। তাহলে দেখেন 10 মিটার উচ্চতায় বেগ, দেখেন এখান থেকে কিন্তু শুরু, তাহলে এখানে দূরত্ব হচ্ছে কত, h-10। আশা করি বুঝছেন। তাহলে দেখেন এখানে কি লিখবেন, 2G h-10। ওকে, এবার আপনি সরাসরি দেখেন আপনার বলছে গতিশক্তি, তাহলে দেখেন আপনি কিন্তু লিখতে পারবেন হাফ এম ভি স্কোয়ার, কিন্তু অনায়াসে আপনি লিখতে পারবেন। তাহলে লেখেন গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারের মান তো দেখেন এইটা, তাহলে দেখেন হাফ এম ভি স্কোয়ারের মান কত, 2G গুণিত h-10, 2 কেটে গেল, থাকছে কত mg h-10। দেখেন এতটুকু ক্লিয়ার কিনা, mg/-10 যদি আপনি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনার কিন্তু এবার খেলা অনেকটা হয়ে গেছে। দেখেন বলছে গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ, তাহলে স্থিতিশক্তির মানটা নিশ্চয় ছিল কি কম ছিল, মানে স্থিতিশক্তি দ্বিগুণ হবে কিন্তু। এবার তাহলে আপনি দেখেন, তাহলে দেখেন কি হচ্ছে, আমি কিন্তু গতিশক্তি বের করে ফেলছি, এবার দরকার কি আপনার স্থিতিশক্তিটা। তাহলে দেখেন কত উচ্চতায়, 10 মিটার, এই যে বলছে কত, দেখেন 10 মিটার উচ্চতায়। তাহলে এবার আপনি লিখতে পারবেন কি প্রশ্ন মতে, তাহলে কি লিখবেন, mg ইনটু h-10। এখন mg দেখেন এটা কি ছিল, গতিশক্তি, স্থিতিশক্তি দ্বিগুণ, তাহলে কি শক্তির দ্বিগুণ, আর এখানে কত মিটার, 10 মিটার, তাহলে এখানে দিবেন 10 মিটার উচ্চতায়। এখন বলছে স্থিতিশক্তির দ্বিগুণ, স্থিতিশক্তি তো আপনার এইটা, তাহলে কি লিখবেন সামনে দ্বিগুণ। বোঝা গেছে কিনা এখনো বলেন। দেখেন তাহলে দেখেন 2mg গুণ 10 কোথা থেকে আসছে, দেখেন এই লাইনটা বলছে গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ, আর আপনার 10 মিটার উচ্চতা থেকে কিন্তু যে করছিলাম h-10, এটা কিন্তু উচ্চতা ধরছিলাম গতিশক্তির জন্য, আর 10 মিটার উচ্চতায় যেহেতু বলছে তাহলে এটাকে 10 মিটার। এখন আসেন তাহলে দেখি কি লেখা যায়, mg চলে যাক, তাহলে h-10 ইকুয়াল টু 20, তাহলে h ইকুয়াল টু কত, 30 মিটার নাকি। তাহলে টোটাল আপনার যে উচ্চতাটা ছিল এটা হচ্ছে কত মিটার, 30 মিটার। তাহলে দেখেন এই বস্তুটা যেটা ছিল, মানে আপনাকে যে ছাদ থেকে আমি ফেলে দিতে বলছিলাম, তার উচ্চতা ছিল কত, 30 মিটার। তো আশা করি বুঝছেন। এরপরে যদি কোথাও সমস্যা থেকে থাকে তো আমাকে জানাবেন। এর পরের টপিকস কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন কুয়া বা সো বাচ্চার যে বেস করে যে অঙ্কগুলো আপনাদের আসে, অ্যাডমিশনে তো আসবেই, রিটেনও আসে, এমসিকিউতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো দেখেন আসেন এবার ক্ষমতা দেখি যে কত আমার ক্ষমতা, তাহলে আমরা দেখি কিন্তু এবার দেখেন ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা, পি ইকুয়াল টু W/T। তাহলে আপনারা বলেন তো ক্ষমতা কাকে বলে, মানে সূত্র দেখে কিন্তু সংজ্ঞা হবে। তাহলে দেখেন আপনারা কি বলতে পারেন যে কাজের হারকে ক্ষমতা বলে নাকি, তারপরে একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটা হচ্ছে ক্ষমতা, মানে আপনি কি পরিমাণে কিন্তু কাজ করতে পারছেন, মানে 5 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে বা 1 মিনিটে কি পরিমাণে আপনি কাজ করতে পারছেন, এটা ক্ষমতা। তাহলে অ্যাকচুয়ালি দেখেন আপনি এখান থেকে কি বুঝতে পারছেন, টি এর মান যদি 5 হয় আর ডাব্লু এর মান যদি 2 হয় সাপোজ, তাহলে আপনার ক্ষমতা কত বের হয়ে যাবে। কিন্তু ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর ডাব্লু এর একক জুল, আর টি এর একক কি সেকেন্ড, ঠিক আছে। এখন দেখেন আপনার কেন যদি এমন আসে mgh/t, তাহলে দেখেন p = mgh/t ও কিন্তু লেখা যায়, সমস্যা কিন্তু নাই। আচ্ছা সমস্যা নেই। তারপরে দেখি তাহলে p = এখন w সমান কি জানেন, fs জানেন না, fs/t লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন যদি এটা সমান নিয়ে লিখি আমি fv লেখেন, সমস্যা আছে, s/t = কি, s/t = v। তাহলে দেখেন
এতগুলো কিন্তু মানে যে মানই আপনার দেওয়া থাকবে অঙ্ক কিন্তু আপনি করতে পারবেন। সাপোজ বল বেগ দেওয়া আছে, পাওয়ার কত বের করতে পারবেন। এখন আমি একটু আসি অন্যভাবে, যে দেখেন আমরা কিন্তু ডাব্লিউ সমান সমান কি জানি, এফ এস কস থিটা। তাহলে দেখেন তো এফ এস কস থিটাও তো লেখা যায়, সমস্যা আছে কারোর? কোনো সমস্যা নাই। তার মানে দেখেন এটা কিন্তু এফ ভি কস থিটাও লেখা যাবে। যখন আপনি ভেক্টর রূপের ডট গুণনের ওই সূত্রে যাবেন তখন কিন্তু আপনি লিখতে পারবেন এইটা। দেখেন বোঝাইতে আমি সক্ষম হইলাম কিনা, আশা করি বোঝাইতে সক্ষম। এখন এর যদি মাত্রা বের করতে বলে কি করবেন, মাত্রা বা একক বের করতে বলে তখন আপনি কি করবেন, দেখেন দেখেন আপনি পি সমান সমান কি জানেন, ডাব্লিউ বাই টি। এখন একবারে যদি করেন আপনি এটা সমান সমান কি জানেন, মাত্রা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 জানেন কিন্তু, আর এটা হচ্ছে টি, তাহলে এটা হবে কি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, আশা করি বুঝছেন। কিন্তু ভেঙে ভেঙে আমি কিন্তু বোঝাইছিলাম যেহেতু এই জন্য কাজের মাত্রাটা এই জন্য আমি আর এখানে যাবো না। এখন আপনি মাত্রা থেকে কিন্তু এককও বের করতে পারবেন, ঠিক আছে, এককও বের করতে পারবেন। ভরের একক কি, দৈর্ঘ্যের একক কি, টাইমের একক কি, এভাবে করবেন, হয়ে যাবে। এখন আমি এই কোয়ালিটির আপনাদের একটা অঙ্ক দেখাই, তারপরে আমি হচ্ছে কুয়ার ওই অঙ্কগুলোই যাব না। বলছে 5 কেজি ভরের কোনো বস্তুকে কত উচ্চতা, শেষ কি বলেন, is equal to what? মানে আমার কিন্তু থিওরি যেভাবে আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন, যা পড়বেন তাই লিখবেন। 5 কেজি m equal to দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখেন ফেললে এর গতিশক্তি দেখেন 27 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান, বেগ বলছে তার ভি, চলমান 2000 কেজি লরির গতিশক্তি সমান হবে। দেখেন এখানে কিন্তু আপনাদের কিছু জিনিস বোঝার আছে অ্যাকচুয়ালি। দেখেন এখানে আপনার বলছে কি, মানে যে গতিশক্তি মানে হাফ এম ভি স্কয়ারটা এবং উচ্চতা বলেছে, তার মানে এখানে আপনি বুঝতে পারছেন দুইটা কিন্তু শক্তি আপনার এখানে কাজ করছে। কি কি শক্তি কাজ করছে দেখেন, mgh সমান সমান হাফ এম ভি স্কয়ার। দেখেন তো দুইটা কাজ করছে কিনা। এখন এম এম আপনি কি দেখছেন, দেখেন এইটাও কিন্তু এম, এইটাও কিন্তু এম। এখন এম এর মান আপনি কি দেখছেন, দেখেন বেগে চলমান লরির কেজি কিন্তু এত। তাহলে বলেন তো এইটা যদি আপনি m1 ধরেন, এইটা যদি m2 ধরেন, তাহলে আপনি বলেন এখান থেকে যে m1 এর মান কোনটা হতে পারে এবং m2 এর মান কোনটা হতে পারে, বলেন আপনি। দেখেন তাহলে অ্যাকচুয়ালি এইটা ছিল কি গতিশক্তির জন্য, বেগের জন্য, তাহলে অবশ্যই আপনার এই মানটা হবে কি, প্রথম যদি m1 ধরেন আর এই মানটা হবে কি m2। ক্লিয়ার? ক্লিয়ার আশা করি। আর বলছে কি শক্তি সমান হবে, তার মানে আপনি লিখতে পারেন কি mgh সমান সমান হাফ এম ভি স্কয়ার, এই সূত্র। এবার আপনি চেস কি দেখেন কত উচ্চতা, h ইকুয়াল টু হোয়াট, তাহলে কি লিখবেন h ইকুয়াল টু m2 v2 এর স্কয়ার বাই m1 g। এখন কোশ্চেন হচ্ছে ও আর 2 তো আছে যে আমার কি কিলোমিটার আছে, কিলোমিটারই থাকবে না থাকবে না, তাহলে কিলোমিটার আওয়ার যে আছে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবেন। তাহলে দেখেন 7 আছে। এখন দেখেন কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটারকে যদি মিটার করেন কি হয় 1000 দিয়ে গুণ দিবেন, আর আওয়ারকে যদি সেকেন্ডে করেন তাহলে 3600 দিয়ে ভাগ দিবেন। ক্লিয়ার কিনা? দেখেন এই যে পার আওয়ার আছে তাহলে অবশ্যই ভাগ হবে এটা। তাহলে এখানে আপনি মানগুলো অ্যাপ্লাই করবেন। এবার যে কত কত মান আছে দেখেন আপনার হচ্ছে, আমি যদি দেখি এখানে m2 এর মান কত, দেখেন m2 এর মান হচ্ছে 2000 গুণ v এর যে মান আছে আপনার, v এর মানটা আপনি অ্যাপ্লাই করে দেন। এই যে v এর মান টোটাল এইটা v স্কয়ার হবে ইনটু 2, m1 এর মান এই 5 আর g 9.8। এখন কোশ্চেন হচ্ছে যে কেন আমি যদি এইটা যদি আগে লিখি সমস্যা, কোনো সমস্যা নেই, আপনি লিখবেন m1 m2 আপনি যেটা খুশি সেটা ধরবেন। এরকম কোশ্চেন আপনাদের অ্যাডমিশনের জন্য কিন্তু রিটেন এরকম কোশ্চেন আমি এখনো দেখি নাই, অ্যাডমিশন এরকম কোশ্চেন কিন্তু আসে সচরাচর। এখন আসেন আমি আপনাদের যে কোয়া বেসিস যেগুলো ম্যাথ আছে যেগুলো আসে সচরাচর, আপনারা এগুলো একটু দেখেন। দেখেন কোয়ার মানে ভর কেন্দ্রের সরণ আপনার অ্যাকচুয়ালি কি এখানে আপনি যদি এইচ এর মানটা ধরতে পারেন তাহলে আর কিন্তু সমস্যা হবে না। এখন সাপোজ একটা যদি কোয়া হয়, ঠিক আছে, এখন যদি বলে
যে কুয়ার পানি পূর্ণ আছে, মনে করেন কুয়া পুরোটাই ভর্তি কিন্তু আছে পানি। এখন পুরোটা যদি ভর্তি যদি পানি থাকে, তাহলে দেখেন আপনার এইচ এর মানটা কি হবে। সাপোজ এইটা আছে 10 মিটার আছে, এইটার পুরোটার দৈর্ঘ্য আছে 10 মিটার। এখন দেখেন এখানে অ্যাকচুয়ালি এইচ এর মানটা যে আপনি ইউজ করবেন, এটা হবে সরাসরি আমি বললাম এই ভর কেন্দ্রের সরণটা হবে আপনার যখন পূর্ণ ভর্তি থাকবে তখন হবে অর্ধেক। আর তখন আপনার কিন্তু পানির লেয়ার কিন্তু এই লেয়ার এবং এই লেয়ার, মানে অ্যাকচুয়ালি আপনার আরেকটা বলি, যখন হচ্ছে সাপোজ এইটুকু আছে পূর্ণ আর এইটুকু আছে ফাঁকা, এইটুকু যদি থাকে পূর্ণ পানি দ্বারা এন্ড টোটাল এর দৈর্ঘ্য যদি হয় 10 হয়, এখন তাহলে আমি এই উচ্চতা কিন্তু কতটুকু নিব, এটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি। দেখেন এখানে কিন্তু পানি কিন্তু যে প্রত্যেক লেয়ার আছে লেয়ারে কিন্তু পানি যাবে, তাই না? এখন এইখানে তাহলে আপনার ভর কেন্দ্রের সরণটা কি হবে এবং এইচ এর মানটা কি হবে, দেখেন এই দুইটা থেকে কিন্তু আপনাদের অ্যাডমিশন এবং এমসিকিউ বলেন রিটার্ন বলেন কোশ্চেন হয়ে থাকে। তাহলে দেখেন এইখানে যে এইচ এর মানটা ধরবেন, এই এইচ এর মানটা ধরবেন হচ্ছে যতটুকু ছিল এর হচ্ছে মধ্যবিন্দু, মানে পানি কিন্তু সম্পূর্ণ যখন পূর্ণ ছিল, যখন পূর্ণ, তাহলে এর হবে কি 10/2। ক্লিয়ার কিনা? মানে দেখেন এইচ এর মানটা তখন ধরবেন কি এই লেয়ার এবং এই লেয়ার, টোটাল লেয়ার এই পানির ভর কেন্দ্রের সরণ হবে তখন অর্ধেক, মিডলে হবে। এই জন্য এইচ এর মানটা হবে টোটাল যদি থাকে 10/2, যদি টোটাল থাকে 20/2। আশা করি ক্লিয়ার। আমি অঙ্কের মাধ্যমে অবশ্যই আরো ক্লিয়ার আপনাদের করে দিব। তো দেখেন এটা যদি আপনার থাকে যে টোটাল পানি ভর্তি যদি থাকে 20 থাকে তাহলে 20/2 দিবেন কিন্তু। এখন আসেন এইটার ক্ষেত্রে আপনারা ভুল করেন, এইটাতে এতটা ভুল হয় না আপনাদের। দেখেন পানি ভর্তি আছে মনে করেন এটা সাপোজ আমি যদি 12 ধরি 20 টোটাল, এখন পানি ভর্তি আছে মনে করেন 1/3 তে পানি ভর্তি আছে, তাহলে দেখেন তো পানি ভর্তি আছে হচ্ছে 1/3 তে, তাহলে কত মিটার, এটা কত মিটার বলেন? এটা তাহলে অবশ্যই 4 মিটার, তাই না? আর এটা তাহলে কত, এটা তাহলে 2/3 আছে, পানি ভর্তি নেই, তাহলে ফাঁকা তাহলে আপনাদের কত আছে 2/3। এখন এটা যদি আপনি করেন 3 4 12 8 মিটার, তাহলে কিন্তু এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে কত 4। দেখেন ক্লিয়ার কিনা? এই জায়গায় আপনি এইচ এর মানটা কি ধরবেন, এটা হচ্ছে বিষয়। দেখেন এইচ এর মানটা এই জায়গায় ধরবেন কতটুকু ফাঁকা আছে, এই যে 8 ফাঁকা আছে সমস্যা নাই, কতটুকুতে পানি আছে তার হচ্ছে অর্ধেক। বোঝা যায়? হ্যাঁ অবশ্যই বোঝা যাওয়ার কথা। দেখেন পানি আছে কিন্তু 4 এ, মানে 4 মিটার, তাহলে লিখবেন প্লাস 4/2, মানে এর ভর কেন্দ্রের সরণ হবে যতটুকু পানি আছে এর অর্ধেক। তাহলে এখানে দেখেন কত হচ্ছে 2, তাহলে এর আসবে কত 10। এখানে কিন্তু এইচ এর মানটা আসবে আপনার 10। এখন দেখেন বুঝছেন কিনা, এইভাবে কিন্তু আপনাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে। এই যদি এইচ এর মানটা ধরতে পারেন তাহলে আর সমস্যা নেই। ভর কেন্দ্রের সরণ, তাহলে দেখেন এইটা আপনি কি লিখবেন, যতটুকু ফাঁকা, মানে যতটুকু ফাঁকা প্লাস এই যতটুকু পানি ভর্তি আছে এর হচ্ছে অর্ধেক, পানি ভর্তি অর্ধেক, পানি ভর্তি বাই 2, তাহলে কিন্তু এই দুইটা আপনারা যদি বুঝে থাকেন, আপনাদের কিন্তু এই কুয়ার অঙ্ক কিন্তু এই দুই কোয়ালিটি থেকেই কিন্তু আসে। ম্যাক্সিমাম টাইম আপনারা এইটা কিন্তু ভুল করে থাকেন যে পানির এত অংশ আছে পূর্ণ। এখন যদি আমি ধরি যদি অর্ধেক অংশ আছে পূর্ণ, এই যে সাপোজ এটা হবে তাহলে কত, দেখেন এটা যদি টোটাল হয় 12, তাহলে ধরি যদি 6, তাহলে টোটাল 6 আছে। তাহলে বলেন তো আপনার এইচ এর মানটা কত হবে? তাহলে এইচ এর মানটা ধরবেন 6, তো ধরবেন যতটুকু ফাঁকা আছে প্লাস পূর্ণ আছে কত 6, এর হচ্ছে কোথায় হবে ভরকেন্দ্রের সরণটা বাই 2। তাহলে দেখেন 6 + 3 = 9। দেখেন আশা করি বুঝছেন। আর এটা যখন পূর্ণ থাকবে তখন টোটালটার লেন্থ, মানে টোটালটার উচ্চতা ভাগ 2 অর্ধেকে আসবে আর কি, অর্ধেক। আশা করি ক্লিয়ার কিন্তু আপনারা। ওকে, এবার আমরা একটা অঙ্ক দেখব। আমি এমন একটা অঙ্ক আপনাদের দিয়েছি, এই অঙ্কটার মধ্যে সব আছে, ভেঙে ছিঁড়ে সবই বোঝানো যাবে। দেখেন বলছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 6 মিটার। তাহলে আসেন পানি টোটাল পূর্ণ আছে, ঠিক আছে, টোটাল কিন্তু পূর্ণ আছে, এটা মনে করেন কত মিটার 6 মিটার। এখন আসেন বলছে ব্যাস হচ্ছে কত 6 মিটার। তাহলে দেখেন এই টোটালটার দৈর্ঘ্য, এইটা মনে করেন ব্যাস হচ্ছে d = 6 মিটার। তারপর আসি একটি পাম্প 30 মিনিটে
কুয়াটিকে পানি শূন্য করতে পারে, তাহলে দেখেন টি যদি হয় 30 মিনিট, এই কিসে করে নেবেন, সেকেন্ডে করবেন। পানি শূন্য করতে পারে পাম্পের অশ্ব ক্ষমতা, শোনেন অশ্ব ক্ষমতা হচ্ছে যা হবে মানে সেটা 746 দিয়ে ভাগ দেবেন, তাহলে অশ্ব ক্ষমতা মানে ক্ষমতা পাবেন, তাকে 746 দিয়ে ভাগ করবেন, হয়ে যাবে। এখন দেখেন তাহলে আপনি কি জানেন সূত্র, P equal to W by T, W কি mg h by T। এখন দেখেন ওই যে h এর মান কত নেবেন আপনি, h এর মান কত নেওয়া লাগবে, h এর মান কত নেওয়া লাগবে দেখেন, আপনারা দেখতে থাকেন। দেখেন পানি পূর্ণ বলছে, টোটাল ছিল কত 6, তাহলে দেখেন h এর মানটা আপনারা কত নেবেন, টোটাল যদি গভীরতাটা যদি 10 হয় বা 6 হয় বা যাই হোক, আপনার 16 হোক বা যাই হোক, এটা কিন্তু ভর কেন্দ্রের সরণটা তাহলে হয়ে যাবে কত, অর্ধেকে চলে আসবে। আচ্ছা হলো। এখন দেখেন ব্যাস দেওয়া আছে, এখন এম এর মান কি দেওয়া আছে, আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন তো, এখানে এম এর মান কিন্তু দেওয়া নাই, তাহলে দেখেন এম এর মান আপনার বের করে নেওয়া লাগবে। এখন তাহলে দেখেন এর একটা যে আয়তন আছে, এখন এম ইকুয়াল টু আপনি কি জানেন, এমন জানেন না রো ভি, তাহলে ভি কি আয়তন, আয়তনের সূত্র কি পাই আর স্কয়ার এল। এল এর মানটা কত ধরবেন, যতটুকু পানি আছে ততটুকু হবে এল এর মান, মানে যতটুকু আপনার কাজ হচ্ছে। তাহলে দেখেন আর এর মান কি দেওয়া আছে, ব্যাস যেহেতু দেওয়া আছে, তাহলে আর এর মান আপনি লিখতে পারবেন 6/2, ঠিক আছে, তাহলে 3 হবে। তাহলে এটা লিখবেন পাই ইনটু 3 এর স্কয়ার ইনটু এটা কত 6। এখানে আপনি এম এর মান কিন্তু পেয়ে গেছেন, ক্যালকুলেশন করবেন, এম এর মান পেয়ে গেছেন। এবার দেখেন আপনি কি করবেন, তাহলে এই সমীকরণে বসান এম এর মান পাই ইনটু 3 এর স্কয়ার ইনটু 6 ইনটু জি এর মান 9/2, এগুলো কিন্তু সুন্দরভাবে লিখে রাখবেন এইভাবে, এই পাশে কি কি আছে। এখন দেখেন তাহলে এইচ এর মান কত হবে, কোথায় হবে, এটা মাঝখানে না ভর কেন্দ্রের সরণটা, তাহলে বাই 2, তাহলে সমান সমান গেল 3, তাহলে 3 আর এখানে কত আসছে আপনার 60 গুণ 60, যে মানটা আসবে এই মানটা আসবে ওয়াট এককে। তারপরে কি করবেন, যেহেতু সিএসএ অশ্ব ক্ষমতা মানে হর্স পাওয়ার সিএসএ, তাহলে যে মানটা আসবে এইটা বাই 746 দিয়ে ভাগ করবেন, কি সিএসএ অশ্ব ক্ষমতা হর্স পাওয়ার, ঠিক আছে। এইটা তাহলে আপনি যা মান পাবেন ওয়াট এককে, এটাকে আপনি 746 দিয়ে যদি ভাগ করেন, তাহলে আপনি কিন্তু হর্স পাওয়ার পেয়ে যাবেন। এখন দেখেন আশা করি এই অঙ্কটা ক্লিয়ার ভরকেন্দ্রের সরণ দিয়ে। এখন আপনার যদি এরকম কোনো অঙ্ক এসে থাকে যে মনে করেন একটা কুয়া, এর হচ্ছে 1/, সাপোজ পানি নেই, 1/2 অংশ, এই সরি 1/2 তো দেওয়া যাবে না, 1/4 দেই, 1/4 অংশ আছে পানিতে পূর্ণ, আর তাহলে ফাঁকা অংশে কত 3/4। টোটাল এটা যদি হয়ে থাকে আপনার কি মনে করবেন, টোটাল যদি হয় আপনার মনে করেন 16, তাহলে 16 যদি টোটাল হয়ে থাকে, তাহলে আসেন দেখেন, তাহলে এইটুকু যে পানি আছে উচ্চতাগুলো আমরা বের করে নিই। তাহলে এইটুকুর উচ্চতা কত হবে 4, এইটুকুর উচ্চতা তাহলে কত হবে 3 4 12 মনে করেন, ঠিক আছে। আসলে কিন্তু ছবিটা সেভাবে হয় নাই, মনে করেন আলো, হ্যাঁ এই যে অ্যাকচুয়ালি এখানে, তাহলে 4। এখন দেখেন আপনি তাহলে এল এর মানটা এখানে কত নেবেন, সাপোজ এই যে আমরা এখানে করছিলাম পাই আর স্কয়ার এল, এই এল এর মানটা কত নেবেন আপনি এখানে বলেন, মানে অ্যাকচুয়ালি আপনি বোঝানোর জন্য এটা জাস্ট শুনেন, এল এর মান এখানে নেবেন, আর এর মান যা ছিল তাই, পাই এর মান, এল এর মান এখানে নেবেন কতটুকু পানি আছে এইটুকু এল এর মান, তাহলে দেখেন 4, এই এল ইকুয়াল টু এখানে হবে 4। এবার আপনি কি করবেন, এখানে এইচ এর মান কত নেবেন, এইচ এর মান কত নেবেন বলেন, এইচ এর মান ফাঁকা আছে কতটুকু 12 প্লাস এইচ এর কি হবে এটা অর্ধেক, মানে 4/2, তাহলে দেখেন 14, তাহলে এইচ এর মানটা কিন্তু নেওয়া লাগবে 14। আশা করি এই কুয়া রিলেটেড যে কোনো অঙ্ক আসলে আপনারা এবার পারবেন, কিন্তু যদি বুঝে থাকেন এখান থেকে এবং যদি হালকা একটু উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে আমাকে কিন্তু একটা থ্যাংক ইউ লিখবেন। আর যারা থ্যাংক ইউ লিখবেন, আমি এর পরের ভিডিওগুলো তাদের লিঙ্কগুলো আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিব। আসেন এরপরে আমাদের প্রায় শেষের দিকে টপিকস, আর অল্প একটু টপিকস আছে, তো আসেন দেখি আমরা কি প্রায় কিন্তু শেষে চলে এসেছি। দেখেন সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল আপনাদের বাসার কাজ, এটা আপনারা দেখবেন, যদি না পারেন আমাকে জানাবেন। এবার আসেন কর্মদক্ষতা, যেটা
যে কর্মদক্ষতা কি রাখেন, কার্যকর ক্ষমতার মোট পদার্থ মানে কি পরিমাণ আপনি পদার্থ ক্ষমতাটা প্রয়োগ করছেন এবং কাজ হচ্ছে এর পার্সেন্টেজটা। তো অবশ্যই এই মোটামুটি ছিল এবং এর উপর কিন্তু যে অঙ্কগুলো আছে আপনারা দেখবেন, যদি না বুঝতে পারেন আমাকে জানাবেন কমেন্টসে। এবং এই ছিল আমার টোটালি কিন্তু পার্ট 1 এবং পার্ট 2, মানে পার্ট 2 ছিল এইটা এবং পার্ট 1 তো আগে আমি দিয়েছি। এই টোটাল ভিডিও দুইটা যদি আপনারা দেখেন, এখান থেকে কিন্তু আপনারা এমসিকিউ বলেন, রিটেন বলেন এবং অ্যাডমিশনে বলেন সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। এর পরবর্তীতে আমি কিন্তু পরে মানে এর উপর সৃজনশীল আপনাদের কেমন কোশ্চেন হয় বিগত সালে যে এসছে ওইগুলো আমি সমাধান করে দেখিয়ে দেবো। তো অবশ্যই আশা করি কিন্তু আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হয়ে থাকবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু অনেক উপকার পাবেন। তো আমার এই ভিডিও থেকে যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন, তবে আপনাদের নিজেদের উপকারের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রেখেন, যাতে আমার ভিডিওগুলো যেদিনই আমি আপলোড দিব বা যেদিনই দেব আপনার কাছে কিন্তু সবার আগে পৌঁছিয়ে যাবে। আর ভিডিওতে একটা লাইক দিবেন, যদি মনে করেন যে আমাকে কিছু দিবেন তাহলে একটা লাইক দিবেন। আর আপনাদের বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে দেখার সময় সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।